বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবার তোমাদের স্বাগত জানাই। আমি ডক্টর ইয়াসমিন আক্তার শারমিন, প্রফেসর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রাজশাহী কলেজ। কেমন আছো তোমরা? চতুর্থ বর্ষের সম্মান শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আবারও দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস এই কোর্সের যে ধারাবাহিক ক্লাস শুরু হয়েছে, সেই ধারাবাহিক ক্লাস অনুযায়ী আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে দি স্পেনিয়ার্ড ইন দি ফিলিপাইন্স, অর্থাৎ ফিলিপাইনে স্পেনীয়দের আগমন বা স্পেনীয় উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা। তো আমরা চলে আসি আমাদের মূল আলোচনার বিষয়ে। তোমরা সকলেই মনোযোগ সহকারে আলোচনা শুনবে এবং অনুধাবন করার চেষ্টা করবে, তাহলেই তোমাদের ক্লাসটি তোমাদের জন্য অনেক উপকার নিয়ে আসবে। প্রথমে আমরা দেখে নিই স্পেনের মানচিত্র। যেহেতু আমরা ফিলিপাইনে স্পেনীয়দের আগমনের ইতিহাস জানব, এ কারণে আমরা জেনে নিই স্পেনের মানচিত্র কেমন ছিল। সেই সঙ্গে আমরা আবারও দেখে নিচ্ছি ফিলিপাইনের মানচিত্র, কারণ স্পেনীয়রা ফিলিপাইনে এসেছিল এবং তাদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল। শুরুতে বলে নিয়েছি আজকের আলোচনার বিষয়বস্তু কি, আবারও তোমাদের জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিলিপাইনে স্পেনীয়দের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা। স্পেনের ভৌগোলিক পরিচয় আমাদের জানা দরকার, তাই শুরুতেই আমি স্পেনের ভৌগোলিক পরিচয় সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছি। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ স্পেনের ভৌগোলিক পরিচয় সম্পর্কে। ইউরোপের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত স্পেন ইউরোপের চতুর্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ, অর্থাৎ বলা যায় স্পেন ইউরোপের দক্ষিণে অবস্থিত। এর উত্তরে আটলান্টিক মহাসাগর, উত্তর পূর্ব সীমানায় পিরেনিস পর্বতমালা, পূর্ব দিকে ভূমধ্যসাগর, দক্ষিণে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে পর্তুগাল ও আটলান্টিক মহাসাগর অবস্থিত। আমরা স্পেনের ভৌগোলিক যে পরিচয়টা জানলাম, সেখান থেকে আমরা মূলত বুঝতে পারছি যে এর প্রায় চতুর্দিকেই সাগর দ্বারা বেষ্টিত। স্পেনকে আইবেরিয়ান পেনিনসুলা বা স্পেনীয় উপদ্বীপ বলা হয়। আবার এই অঞ্চলটি হিস্পানীয় নামেও অভিহিত করা হয়। সাধারণত স্পান থেকে হিস্পানিয়া নামকরণ করা হয়েছে। স্পেন ইউরোপের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত ভৌগোলিক স্তূপ পর্বত এবং সাগরের মাধ্যমে ইউরোপের অন্যান্য অংশ থেকে খানিকটা বিচ্ছিন্ন। স্পেনের দক্ষিণ প্রান্তে অবস্থিত জিব্রাল্টার প্রণালী, যা দিয়ে সহজে স্পেন ও আফ্রিকার মধ্যে যাতায়াত করা যায়। খ্রিস্টপূর্ব ৮ম শতকে কেন্টীয় ও ফিনিশীয়রা এখানে বসবাস শুরু করে। এই ফিনিশীয়রা আইবেরীয় উপদ্বীপকে স্পান, যার অর্থ লুকানো বা দূরবর্তী দেশ, বলে ডাকত। সেখান থেকেই স্পেনের নাম হয়েছে হিস্পানিয়া। কেন্টীয় ও ফিনিশীয়দের পরে এখানে গ্রিক রোমানদের পদার্পণ হয় ও বসতি স্থাপন করে। তখন এই অঞ্চলের বেশিরভাগ জনগণই খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়। এরপর স্পেনে মুসলমানদের আগমন ঘটে এবং মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। যখন স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়, তখন এই অঞ্চলে শাসন করছিল ভিজিগথ নামক গোষ্ঠীর লোকেরা। এবার আমরা দেখে নিই সংক্ষিপ্তভাবে স্পেনের ইতিহাস।
711 সালে মুসলমানরা স্পেন দখল করে। 10ম শতকের শুরুতে গৃহযুদ্ধের কারণে স্পেনের কেন্দ্রে মুসলমান শাসনের পতন ঘটে। 1200 শতকে স্পেনের গ্রানাদায় পুনরায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। 1500 শতকের শেষে স্পেনে মুসলমান শাসনের অবসান হয় এবং খ্রিস্টান শাসন শুরু হয়। খ্রিস্টান শাসন শুরু করেন তারা হচ্ছেন স্পেনের আরাগোনা রাজ্যের রাজা ফার্দিনান্ড এবং কাস্তিয়ার রানী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1469 সালে। এরপরে তাদেরই নেতৃত্বে 1492 সালে স্পেন থেকে মুসলমানদের বিতাড়িত করা হয়। ওই একই বছরে ক্রিস্টোফার কলম্বাস নামক একজন নাবিক ভারতের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করেন এবং এক্ষেত্রে অবশ্যই তিনি স্পেনের রাজা ও রানীর পৃষ্ঠপোষকতা লাভ করেন। তারও অনেক অনেক পরে 1580 সালে স্পেন পর্তুগাল দখল করে এবং 1640 সাল পর্যন্ত নিয়ন্ত্রণে রাখে। 1581 সালে হল্যান্ড স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করে। এভাবেই 1600 শতকে স্পেন ইউরোপের সবচেয়ে শক্তিশালী জাতিতে পরিণত হয়। এই শক্তিশালী জাতি কিভাবে ফিলিপাইন দখল করলো সেই ইতিহাস আমরা এখন জানব। ফিলিপাইনে ঐতিহাসিক ক্রমবিকাশে ইসলামের প্রভাব ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। 10ম শতকের শেষের দিকে আরব বণিকেরা এবং দক্ষিণ চীন হতে বিতাড়িত মুসলমানরা বর্ণীয় সুলু সাগরের বিভিন্ন দ্বীপে নিয়মিত ব্যবসা বাণিজ্য করতে আসত। তাদের মাধ্যমে ইসলাম মাকাসসার ও মুলুকাসের পুরনো বাণিজ্য পথ ধরে উত্তর দিকে সম্প্রসারিত হয়ে মিন্দানাও দ্বীপের দক্ষিণ পশ্চিম ও পালোয়ান দ্বীপের দক্ষিণ অংশে প্রবেশ করে এবং ধীরে ধীরে সমগ্র দক্ষিণ অঞ্চলে একটি সুসংগঠিত জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এভাবে ফিলিপাইনে ইসলাম প্রতিষ্ঠিত হয় এবং ফিলিপাইনের অধিবাসীরা মুসলমান বা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়। এই মুসলমানরা ইতিহাসে মোরো নামে পরিচিত। ওই সময় ইসলাম ফিলিপাইনের উত্তরে মিন্দোরা, বাতাঙ্গাস, ম্যানিলাতে সম্প্রসারিত হচ্ছিল এবং বলতে গেলে প্রায় পুরো ইউরোপ ফিলিপাইনে ছড়িয়ে পড়ছিল। তখনই স্পেনীয়দের অনুপ্রবেশ ঘটে এবং ইসলামের এই উত্তরমুখী সম্প্রসারণের গতি রুদ্ধ হয়। এই স্পেনীয়রা ষষ্ঠদশ শতকের 60-এর দশক হতেই ফিলিপাইনে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত করতে শুরু করে এবং তা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। আমরা দেখতে পাই ক্রমে ক্রমেই স্থানীয় অধিবাসীরা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে থাকে। এই স্থানীয় খ্রিস্টানদের বলা হয় ইন্ডিয়। স্পেনীয় শাসকরা ঔপনিবেশিক শাসন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার পরে মোরোদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। স্পেনীয় ইন্ডিয় আগ্রাসনের ফলে উত্তর এবং মধ্য অঞ্চলের মুসলমান বসতিগুলো কেবল বিলুপ্ত হয়নি, এর ফলে ইসলাম মিন্দানাও সীমান্তে সীমাবদ্ধ হয়ে পড়ে। মালয় ইন্দোনেশিয়ার পটভূমিতে ফিলিপাইনে ইসলামের সম্প্রসারণের প্রকৃতি বিচার করলে বলা যায় স্পেনীয় অনুপ্রবেশের আর সামান্য বিলম্ব হলে দক্ষিণ পূর্ব এশিয়ায় আদৌ কোনো খ্রিস্টান রাষ্ট্রের জন্ম হতো না। এই সময় থেকে ফিলিপাইনে পৃথিবীর দুটি শক্তিশালী ধর্ম এবং জীবন ব্যবস্থার মুখোমুখি অবস্থান লক্ষ্য করা যায়। উত্তর ও মধ্য অঞ্চলে খ্রিস্টান জীবন ব্যবস্থা এবং দক্ষিণে মোরো জীবন ব্যবস্থা। 300 বছরের বেশি সময় ধরেই মোরো স্পেনীয় যুদ্ধ চলেছিল। কিভাবে স্পেনীয়দের ফিলিপাইনে যাত্রা শুরু হয়? ফিলিপাইনের উদ্দেশ্যে প্রথম যাত্রা করেন যে নাবিক, তিনি ছিলেন পর্তুগিজ ফার্দিনান্দ ম্যাগেলান। তিনি 1519 সালে
স্পেনের রাজা প্রথম কার্লোসের নির্দেশে একটি নৌবহর নিয়ে অগ্রসর হন, কিন্তু তার পক্ষে পুরো ফিলিপাইন দখল করা সম্ভব হয়নি, কেননা তিনি যে নৌবহর নিয়ে অগ্রসর হয়েছিলেন সেটি ফিলিপাইনের পূর্ব উপকূলে পৌঁছেছিল। সেখান থেকে প্রথমে তিনি লেইতের দক্ষিণে ক্ষুদ্র লিমাসাওয়া দ্বীপে এবং পরে সেবুতে যান। এরপরে তিনি 1521 সালে ফিলিপাইনের পূর্ব উপকূলে পৌঁছান এবং স্পেনের হয়ে দ্বীপটি দাবি করেন। কিন্তু স্থানীয় অধিবাসী যারা ছিলেন তারা কিন্তু ম্যাগেলেনের বিরুদ্ধে অবতীর্ণ হয় এবং স্পেনীয়দের সঙ্গে স্থানীয় অধিবাসীদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। তবে ম্যাগেলান ফিলিপাইন দখল করতে পারেননি যেমন সত্য, কিন্তু তার এই যোগাযোগের মধ্য দিয়েই কিন্তু ফিলিপাইনে স্পেনীয় ঔপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল। কারণেই ম্যাগেলানকে বলা হয় ফিলিপাইনে স্পেনীয় ঔপনিবেশিক শাসনের পথ প্রদর্শক। এরপর আমরা দেখতে পাই 1525 সালে হুয়ান গার্সিয়া জোফ্রে ডি লোয়াইসা এবং 1527 সালে আলোনসো ডি সাভেদ্রা নামক দুইজন নাবিক তারা এই অঞ্চলের উদ্দেশ্যে অভিযান প্রেরণ করেন এবং তারা এই অভিযানের নেতৃত্ব প্রদান করেন। তারা এই অঞ্চলে পৌঁছালেন, কিন্তু স্থানীয় অধিবাসী এবং তখন কিন্তু পর্তুগিজদের প্রাধান্য ছিল ফিলিপাইনে, তারা তাদেরকে বাধা প্রদান করে। ফলে তাদের পক্ষেও এই অঞ্চলে স্থায়ীভাবে স্পেনীয় ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি বা তারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন। 1529 সালে স্পেন এবং পর্তুগালের মধ্যে একটি সন্ধি হয়, যেটি সারাগোসা সন্ধি নামে পরিচিত। সেই সন্ধিতে দুইটি দেশের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার কোন কোন এলাকাগুলি তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে সে বিষয়টি উল্লেখ করা হয়। এতে দেখা যায় স্পেনের এলাকা হয় ফিলিপাইন দ্বীপপুঞ্জ পর্যন্ত এবং পর্তুগালের এলাকা হয় ফিলিপাইনের পশ্চিম পর্যন্ত। এরপরে প্রায় 13 বছর ধরেই স্পেন ফিলিপাইনের উদ্দেশ্যে আর কোনো অভিযান পাঠায়নি। এরপর আমরা দেখতে পাই স্পেনের রাজা প্রথম কার্লোস, যিনি 1516 থেকে 1556 সাল পর্যন্ত শাসন করেছেন। তার শাসন আমলেই 1542 সালে রুই লোপেস ডি ডিভালভাসের নেতৃত্বে আবারও অভিযান প্রেরিত হয়, একটি নৌবহর অভিযান প্রেরিত হয় ফিলিপাইনের উদ্দেশ্যে। তিনি 1543 সালে মিন্দানাওয়ের উত্তর উপকূলে পৌঁছান। ডিভালভাস বার্নার্ড ডি লা টোরের নেতৃত্বে একটি জাহাজে খাদ্য ও পানির সন্ধানে পাঠান। কমান্ডার টোরে লেইতে অথবা সামার দ্বীপে পৌঁছান। সেখানে স্থানীয়রা স্পেনিয়ার্ডদের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করে এবং প্রয়োজনীয় রসদও তারা দেয়। এতে তিনি অত্যন্ত খুশি হন। তবে আবারও পর্তুগিজ এবং স্থানীয় অধিবাসীদের বিরোধিতার কারণে প্রাথমিক পর্যায়ে অভিযানটি ব্যর্থতায় পর্যবসিত হয়। এরপর আমরা দেখতে পাই অনেকটা সময় পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়া তথা ফিলিপাইনে স্পেনীয়দের আর কোন অভিযান পরিচালিত হয়নি। স্পেনে রাজার পরিবর্তন হয় এবং 1564 সালে রাজা দ্বিতীয় ফিলিপ 1556 থেকে 1598 সাল পর্যন্ত রাজা দ্বিতীয় ফিলিপ স্পেনের রাজা হিসাবে
দায়িত্ব পালন করেন। তারই সময়ে 1564 সালে মিগুয়েল লোপেজ ডি লেগাস্পির নেতৃত্বে আবারও এক নৌবহর ফিলিপাইনে আসে। এই বাহিনী 1565 সালে লেইতে ও সেবু অধিকার করে নেয়। এই অভিযানে 5টি জাহাজ এবং 500 নাবিক অংশগ্রহণ করেছিল। 1565 সালে লেগাস্পি তার নৌবহর নিয়ে প্রথমে লেইতে পৌঁছান এবং এক পর্যায়ে সেবু দখল করেন। এখানকার অধিবাসীরা এবারও সাহায্য সহযোগিতা করে এবং সেই কৃতজ্ঞতা স্বরূপ এই অঞ্চলের নাম রাখা হয় ফিলিপিনাস, অর্থাৎ রাজা দ্বিতীয় ফিলিপের নাম অনুসারে তখন এই অঞ্চলটি ফিলিপিনাস নামে অভিহিত হয়, পরে সেটি হয় ফিলিপাইন। সালে লেগাস্পি ম্যানিলা সুলতান সুলাইমানকে পরাজিত করেন, কেননা তখন ম্যানিলাতে মুসলিম সালতানাত প্রতিষ্ঠিত ছিল এবং সুলতান ছিলেন তখন সুলাইমান। এরপর তিনি একের পর এক বিভিন্ন দ্বীপে প্রাধান্য স্থাপন করেন। প্রাধান্য স্থাপনের পরে তিনি তাদের প্রধান ঘাঁটি স্থাপনের জন্য সেবুতে বেছে নেন। পরে সেখান থেকে নিয়ে যান পানাইতে। কিন্তু 1571 সালে যখন ম্যানিলা তারা দখল করে নেন, তখন ম্যানিলাতে তাদের প্রধান প্রশাসনিক দপ্তর প্রতিষ্ঠা করেন। এখানে লেগাস্পি তার দলের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি লুজন এবং বিসাইয়াসে সামরিক অভিযানও অব্যাহত রেখেছিলেন। 1572 সালের মধ্যেই তিনি উত্তর ও মধ্য ফিলিপাইনের অধিকাংশ এলাকায় দখল করতে সক্ষম হন এবং ওই বছরই তিনি মৃত্যুবরণ করেন। এখানে তিনি স্পেনীয়দের প্রাধান্য প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। সেটি হচ্ছে স্পেনীয়দের অনুপ্রবেশের অব্যাহতি পূর্বে পালোয়ান ও বিসাইয়াসে যেসব মুসলমান বসতি গড়ে উঠেছিল সেগুলো তিনি সুপরিকল্পিতভাবে ভেঙে মুসলমানদেরকে সেখান থেকে বিতাড়িত করেছিলেন। লেগাস্পি এই কাজটি করেছিলেন এবং তার কারণ হচ্ছে যে এ সময় উত্তর এবং মধ্য অঞ্চলের মুসলমানদের মধ্যে কোনো একতা ছিল না। মুসলমানদের বারাঙ্গে গুলো দূরে দূরে বিচ্ছিন্নভাবে অবস্থিত ছিল। প্রত্যেকটি বারাঙ্গে স্বাধীন ছিল এবং আন্তঃবারাঙ্গে দ্বন্দ্বের একটি সাধারণ ব্যাপার ছিল। আর এই সুযোগটি লেগাস্পি নিয়েছিলেন, আর এভাবেই স্পেনিয়ারদের বিরুদ্ধে কোনো ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তখনকার যারা মুসলমান ছিলেন বা মোরো মুসলিম যারা ছিলেন তারা। ফিলিপাইনে আধিপত্য স্থাপন করে স্পেনীয়রা উপকূল এলাকায় বসতি ও সামরিক ঘাঁটি স্থাপন করে। এই ক্ষেত্রে তারা একটি কৌশল অবলম্বন করে। এ সময় অধিকাংশ বড় বড় গ্রামগুলো অবস্থিত ছিল বন্দরের নিকটে। স্পেনিয়াররা তাদের নতুন বসতিগুলো যতদূর সম্ভব বড় গ্রামগুলোর কাছাকাছি স্থাপন করে। এভাবে পুরনো বসতিগুলোর সঙ্গে মোটামুটি সমন্বয় করে নতুন স্পেনীয় বসতি এবং সামরিক ঘাঁটি তারা তৈরি করে। এছাড়া উত্তর ও মধ্য অঞ্চলের বসতিগুলোকে মোরো আক্রমণ থেকে রক্ষা করার জন্য কৌশলগত অবস্থানে কিছু কিছু দুর্গ নির্মাণ করা হয়।
এসব দুর্গের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য মিন্দানাওয়ে বেশ কিছু মিশন স্টেশন বা যোগাযোগ কেন্দ্র স্থাপন করা হয়। স্পেনীয়রা শুধুমাত্র ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার জন্যই ফিলিপাইনে আসেনি, পাশাপাশি তাদের উদ্দেশ্য ছিল খ্রিস্টান ধর্ম প্রচার ও দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা ব্যবসার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এজন্য স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি নির্দেশ দিয়েছিলেন এই অঞ্চলে ধর্মপ্রচারকদের আসার ব্যাপারে। এ কারণে আমরা দেখতে পাই যে অগাস্টানিয়ান, ডোমিনিকান, ফ্রান্সিসকান এবং জেসুইট ধর্ম প্রচারকরা ফিলিপাইনে আগমন করে এবং তারা এই এলাকায় খ্রিস্টান ধর্ম প্রচার করতে থাকে। তাদের ধর্ম প্রচারের ফলে এই অঞ্চলটি ক্রমে ক্রমে খ্রিস্ট ধর্ম প্রধান অঞ্চলে পরিণত হয়। এভাবে 1655 সালের মধ্যে তারা তান্দাক, বিসলিক, বুটুয়ান, কাগাইয়ান ডে ওরো, ইলিগান, দাপিতান, জাম্বোয়াঙ্গা এবং সিয়ারগাঁও দ্বীপে কেন্দ্র স্থাপন করে এবং খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠিত হয় এই অঞ্চলে। যখন ফিলিপাইনে স্পেনীয়দের আধিপত্য প্রতিষ্ঠিত হচ্ছে বা তারা প্রতিষ্ঠিত করে ফেলেছে, তখন দক্ষিণ ফিলিপাইনে মুসলমানদের 3টি সালতানাত ছিল: সুলু সালতানাত, মাগুইন্দানাও সালতানাত এবং বোয়াইয়ান নামক সালতানাত। এরপরে এরা দৃষ্টি দেয় এই সালতানাতগুলিকে দখল করে এই অঞ্চলে আধিপত্য স্থাপনের বিষয়টি। 1656 সালে মাঙ্গু ইন্দানাওয়ের সুলতান দিপাতাওয়ান কুদ্রাত স্পেনীয়দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন, কেননা তিনি চাননি এই অঞ্চলে স্পেনীয়দের আধিপত্য প্রতিষ্ঠিত হোক। সেই সাথে তিনি সুলু, মাকাসার এবং টেনাটের সুলতানদেরকেও আহ্বান জানান একটি জোট শক্তি গঠন করে স্পেনীয়দের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার। এই সময়ে চীনে মিং শাসনেরও অবসান হয়, ফলে বহু মিং নেতা ফর্মোজায় আশ্রয় নেন। কিন্তু সুলতান দিপাতাওয়ান কুদ্রাত তিনি স্পেনীয়দের বিরুদ্ধে যে যুদ্ধ করেন সেই যুদ্ধে পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন। ফলে সুলুর সামরিক শক্তি একেবারে পঙ্গু হয়ে যায় এবং এর ফলে 1731 থেকে 1734 সালের মধ্যে মোটামুটি এই অঞ্চলটি তারা দখল করে নেয়। এরপরে এখানে সুলতান হিসাবে আসেন সুলতান আনোয়ার এবং এরপরে আসেন মালিন নুক। তারাও ক্রমান্বয়ে স্পেনীয়দের বিরুদ্ধে সংগ্রাম করেন যাতে এই অঞ্চলটি স্পেনীয়দের অধীনে না আসতে পারে বা স্পেনীয়রা এখানে তাদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করতে না পারে। কিন্তু তাদের পক্ষেও এই প্রতিরোধ করা সম্ভব হয়নি এবং তারা ব্যর্থ হয়। 1742 সালে সুলুর আরেকজন সুলতান লাগাসান, যিনি উপাধি নিয়েছিলেন আজিমুদ্দিন, তিনি স্পেনীয়দের সাথে সন্ধি করেন, কেননা তার পক্ষে আর সম্ভব হয়নি স্পেনীয়দের বিরুদ্ধে লড়াই করা। তাই তিনি তাদের সঙ্গে সন্ধি করেন
কিন্তু সেই সন্ধিও এক সময় ব্যর্থ হয়। তখন তিনি চলে যান ম্যানিলাতে। পরবর্তী সুলতান মুইজউদ্দিন তিনিও স্পেনীয়দের সঙ্গে সংগ্রামে লিপ্ত হন বা এখানে স্পেনীয়দের আধিপত্য প্রতিষ্ঠার ব্যাপারে বাধা প্রদান করেন, কিন্তু সেখানেও ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা ব্যর্থ হয়। কেননা তখন আসলে স্পেনীয়রা অস্ত্র শস্ত্রে আধুনিক ছিল, আর মুসলমান যে সালতানাতগুলি এই অঞ্চলে প্রতিষ্ঠিত ছিল তাদের মধ্যেও একতার অভাব ছিল। এ কারণেই স্পেনীয়দের বিরুদ্ধে তারা লড়াই করে টিকে থাকতে পারছিল না। এরপরে আমরা দেখতে পাই যে ক্রমান্বয়ে স্পেনীয়রা আগ্রাসী নীতির অনুসরণ করে এবং তারা একে একে বিভিন্ন এলাকাগুলি দখল করতে থাকে, যেমন কুলাঙ্গি, জাম্বোয়াঙ্গা, পলক হারবার, কোতাবাতো, লিবুঙ্গান, তাম্বাও, তাবিয়ান এবং তামন তাকাই, এবং সবশেষে যেখানে মুসলিম সালতানাত প্রতিষ্ঠিত ছিল সেই সুলুতে তারা আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এভাবেই ফিলিপাইনের দক্ষিণে তারা আধিপত্য প্রতিষ্ঠা করে। আগে আমরা আলোচনা করেছি যে ফিলিপাইনের উত্তরাঞ্চল তারা দখল করে নিয়ে কিভাবে সেখানে তাদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল। এরপরে যে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মুসলিম সালতানাত ছিল এবং এখানে মুসলমানদের শাসন চলছিল বা মুসলমান সুলতানরা ছিলেন, সেই অঞ্চলটিও তারা ক্রমে ক্রমে দখল করে নেন। ফলে সমগ্র ফিলিপাইনে স্পেনিয়ারদের ঔপনিবেশিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তাদের রাজধানী ছিল ম্যানিলা। এটি লুজন দ্বীপে অবস্থিত। এই ম্যানিলাকে কেন্দ্র করে স্পেনীয় ঔপনিবেশিক ব্যবস্থা গড়ে ওঠে এবং লোকজন গণহারে রোমান ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত হয়, অর্থাৎ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়। তবে কেন্দ্রীয় ফিলিপাইন ও মিন্দানাও দ্বীপে স্পেনীয় প্রভাব কম ছিল। দীর্ঘ স্পেনীয় শাসনের কারণে 1900 শতকের শেষের দিকে ইউরোপে শিক্ষিত ফিলিপিনিরা স্পেনীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে এবং ফিলিপিনোদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। আর তাই আমরা দেখতে পাই 1898 সালে স্পেনীয় মার্কিন যুদ্ধ হয়। সেই যুদ্ধে স্পেনীয়রা হেরে যায় এবং মার্কিনিরা ম্যানিলা উপসাগরে তারা আধিপত্য স্থাপন করে। এরপরে এই অঞ্চলে শুরু হয় মার্কিনীদের শাসন। আর ঠিক ওই সময়ই একজন চীনা বংশোদ্ভূত ফিলিপিনো নেতা এমিলিও আগিনালদো 1898 সালের 12 জুন ফিলিপাইনকে স্পেন থেকে স্বাধীন ঘোষণা করেন। এভাবেই দীর্ঘ সময়ে যে স্পেনীয়দের শাসন চলেছিল ফিলিপাইনে তার অবসান ঘটে এবং পরবর্তীতে অর্থাৎ 1946 সালের 4 জুলাই ফিলিপাইন আমেরিকানদের কাছ থেকেও স্বাধীনতা লাভ করে এবং এখন পুরোপুরি এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম যে বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা ফিলিপাইনে আমরা মুসলমানদের আবির্ভাবের ইতিহাস আলোচনা করেছি। ফিলিপাইনে আমরা কিভাবে স্পেনীয়রা এসেছে সে ইতিহাসও আলোচনা করলাম আমরা। আমরা দেখতে পাই যে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র ফিলিপাইন, যা বর্তমানে একমাত্র খ্রিস্টান রাষ্ট্র, সেই রাষ্ট্রটি কিন্তু শুরুতেই খ্রিস্টান রাষ্ট্র ছিল না। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য অংশের মতো ফিলিপাইনেও মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়, মুসলমানদের আগমন ঘটে এবং এখানে মুসলিম সালতানাত প্রতিষ্ঠিত হয়। এখানে ইসলামিক জীবন ব্যবস্থা গড়ে ওঠে।
কিন্তু স্পেন বা স্পেনীয়রা এই অঞ্চলে অন্যান্য ইউরোপীয় বণিকদের মতোই আগমন করে এবং তারা ফিলিপাইনকে বেছে নেয় তাদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার জন্য। কেননা তখন আমরা জানি যে সেই সময়ে পর্তুগিজরা এবং পরবর্তীতে ওলন্দাজরা এই অঞ্চলে তাদের একচেটিয়া বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করে ফেলেছিল। আবার ইংরেজরাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের মাধ্যমে এই অঞ্চলে তারা বাণিজ্যিক আধিপত্য প্রচেষ্টাও চালিয়েছে। স্পেনীয়রাও এই অঞ্চলে আসে এবং তারা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য অঞ্চলগুলি বাদ দিয়ে ফিলিপাইনের দিকে দৃষ্টি দেয়। ফিলিপাইনে আসার ফলে যেটি ঘটে যে মুসলিম সালতানাতের অবসান ঘটে এবং বিশেষ করে যে দক্ষিণাঞ্চলে ফিলিপাইনের যে দক্ষিণাঞ্চলে মুসলিম সালতানাত প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে মুসলমানরা ক্রমে সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয় তাদের আধিপত্যের কারণে এবং সমগ্র ফিলিপাইনটি খ্রিস্ট ধর্মের অনুসারী অর্থাৎ খ্রিস্টান রাষ্ট্রে পরিণত হয়। বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে এই ফিলিপাইন। এই অঞ্চলের মুসলমান যারা মোরো মুসলিম নামে পরিচিত তারা তাদের অধিকার লড়াইয়ের ক্ষেত্রে এগিয়ে যায় এবং ক্রমান্বয়ে তারা স্পেনীয়দের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে তাদের অস্তিত্ব টিকিয়ে থাকার জন্য লড়াই করতে থাকে। বর্তমানে ফিলিপাইনে এই মোরো মুসলিমরা সকল ক্ষেত্রে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত, তারা সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়েছে, তথাপিও তারা কিন্তু তাদের আত্মবিশ্বাস বা মনোবল হারায়নি এবং আমরা জানি এখানে মোরো মুসলিমদের আন্দোলন চলছে। সুপ্রিয় বন্ধুরা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ যে আলোচনা শুনলে সেই আলোচনার মধ্য দিয়েই অনেক বিষয় তোমরা জানতে পারলে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমরা অবগত হলে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাষ্ট্রগুলি সম্পর্কে আমরা আলোচনা করছি তাদের মধ্যে একটি অন্যতম রাষ্ট্র ফিলিপাইন। সেই ফিলিপাইনের সম্পর্কে, এখানকার মুসলমানদের সম্পর্কে, এখানে স্পেনীয়দের ঔপনিবেশিক স্থাপন সম্পর্কে এবং এখানে কেন এটি অন্যতম প্রধান খ্রিস্টান রাষ্ট্রে পরিণত হয়েছিল সেই সম্পর্কে জানতে পারলেন। আমি আশা করছি এই আলোচনার মধ্য দিয়ে তোমরা তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে এবং তোমরা অনেক উপকৃত হবে। আমরা আবার আরেকটি ক্লাসে একটা নতুন বিষয়ে আলোচনা করব, তোমরা সেই আলোচনা শুনবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কেননা এখনো পর্যন্ত করোনা ভাইরাসের যে সংক্রমণ তা কিন্তু কমেনি। এটাকে কমাতে গেলে, এটাকে থামাতে গেলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবেই আমরা এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাবো বা এর বিস্তার রোধ করতে পারবো। আর এই বিস্তার রোধ করা সম্ভব হলে, করোনা সংক্রমণ কমে গেলেই আবার সবকিছু স্বাভাবিক হবে বলে আমরা আশা করছি। আবার তোমরা শ্রেণীকক্ষে পাঠদানের সুযোগ পাবে, আবার তোমরা তোমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবে। এই জন্যই জন সচেতনতা তৈরি করতে হবে, আর এক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তো সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আমি আবারও বলছি, নিজে সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো এবং দেশকে সুস্থ রাখো। তোমাদের সকলকেই আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ধৈর্য সহকারে আমার এই আলোচনা শোনার জন্য ধন্যবাদ এবং এই আলোচনা করাকালীন সময়ে
যে ভুল ত্রুটিগুলো হয়েছে তা তোমরা নিশ্চয়ই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। তোমাদের সকলকেই ভালো থাকার প্রত্যাশায় আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।